চাইলন সুচকে বলে যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা তোমার মুখে। সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এবারের বাজেটের প্রধান ক্ষতিকর দিকগুলো মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বৃদ্ধি করবে, রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষ করের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে এবং কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটে যেসব বড় ঝুঁকি ও নেতিবাচক প্রভাব রয়েছে তা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের চাপ। বিশেষজ্ঞদের মতে নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে। বড় ও দীর্ঘস্থায়ী ঘাটতি সুদের হার বাড়িয়ে দেয়, বিনিয়োগ কমিয়ে দেয় এবং এমন এক ঋণের বোঝা তৈরি করে যা সরকার এবং করদাতাদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশাল এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণের বোঝা নির্ভরতা করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বর্তমান সরকারের ঋণ 21 ট্রিলিয়ন অর্থাৎ 21 লাখ কোটি টাকারও বেশি, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় 38.9% থেকে 41-এর মধ্যে অবস্থান করছে। বৈদেশিক ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,806 কোটি টাকা মার্কিন ডলার, যা দেশের জনগণের কাঁধে বৈদেশিক ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই পার্লামেন্টে বিভিন্ন জনকে দোষারোপ করে কথা বলা হয়। সেক্ষেত্রে আমি বলতে চাই, যেমন বলা হয়েছে যে জনাব ফখরুল ইসলাম যেমন ইসলাম নন, জামাতে ইসলামী ইসলাম নন, তাহলে অন্তত সরকার দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ করে প্রমাণ করুক যে তারা ইসলাম বান্ধব সরকার। মাননীয় স্পিকার, প্রত্যেক জেলায় সরকারি স্কুল কলেজ রয়েছে, কিন্তু দুঃখজনক হলে সত্য এবারে যদিও কারিগরি ও মাদ্রাসা বিভাগে কিছু বাজেট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখনো বোধগম্য আমাদের হয়নি। এবং আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এদেশের শতকরা 90 কিংবা 92% মুসলমান। এদেশের আর্থসামাজিক উন্নয়নে মুসলমানরা যে ভূমিকা রাখে, তাদের প্রাথমিক হিসাবে নৈতিক মূল্যবোধ শিক্ষা দান করা হয়ে থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সুতরাং প্রত্যেকটি উপজেলায় একটি করে মাদ্রাসাকে সরকারিকরণ করার আমি প্রস্তাবনা পেশ করছি। মাননীয় স্পিকার, একটা গল্প বলতে হয়। চাইলন এবং সুচ এর কথোপকথন। চাইলন সুচকে বলে যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে? সুচ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখো, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা তোমার মুখে। ধন্যবাদ মাননীয় সদস্য।
আচ্ছা, 2 মিনিট আরো বলেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম একটু উদাহরণস্বরূপ, চাইলন এবং সুজের কথোপকথন। চাইলন সুজকে বলেছিল যে তোমার পাশায় তো ফুটা, তুমি আবার বড় কথা বলো কিভাবে। সুজ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাশায় যে হাজারো ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদবৃন্দ, এখানে যারা রয়েছেন সংসদ সদস্যগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং বিরোধী দলের সবাই মিলে কিন্তু সরকার ব্যবস্থাপনা, আমরা চাই যে সবাই সহমত পোষণ করে সকলের ভদ্রতা ভব্যতা রেখে মহান সংসদে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কথা বলার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা কি করতে পেরেছি সে বিষয়গুলো আমাদের আজকে ভাবা দরকার। আমি সেই ক্ষেত্রে আমার এলাকার কিছু কথা তুলে ধরতে চাই। জোবার ও টিমলা উপজেলার পরোক্ষ প্রত্যক্ষভাবে 74% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এখানকার প্রধান কৃষি ফসলগুলো হলো ধান, পাট, তামাক, আলু, হলুদ, মরিচ, তরমুজ সহ প্রায় 25,100 হেক্টর জমিতে আবাদি জমি প্রচুর পরিমাণে শাকসবজি সহ ফলানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক সরকারিভাবে এখনো এই সকল শাকসবজি এবং ফলমূল সংরক্ষণের জন্য কোনো হিমাগারের ব্যবস্থাপনা করা নেই। আমি বিনয়ের সাথে অনুরোধ করি, সরকার বাহাদুর অন্তত পক্ষে ডোবার কিংবা ডিমলা মিলে একটি শাকসবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের জন্য প্রস্তাবনা রাখছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে, সেগুলো এক্সপাঞ্জ করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমার দল জামাতে ইসলামীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য। আমি মহান স্বাধীনতার যারা জীবন দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং এই সংসদে আমাদের পদচারণা, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আজকের বাজেটের উপর কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মোট 9,38,000 কোটি টাকা বাজেটের যে প্রক্ষালন করা হয়েছে, এটা জিডিপির 13.7%। বিগত যে কোনো সময়ের সময় এটা তুলনায় টাকার পরিমাণের দিক থেকে অনেক বেশি। কিন্তু এখানে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেটের যে সিস্টেম, সেটা আমি কিছু অনিয়ম লক্ষ্য করছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে, আমি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো বাজেট জনগণের সাথে যোগাযোগ করে দিবে এবং এই বাজেট জনগণের যোগাযোগের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে যে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা এই বাজেটের মাধ্যমে কি করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের 10টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অগ্রাধিকার মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটা কর্মসংস্থান সৃষ্টি হবে, কত বিনিয়োগ আসবে, কত সময়ের মধ্যে মূল্যস্ফীতি আসবে, কত নতুন করদাতা যুক্ত হবে এবং কোন সূচকের মাধ্যমে সাফল্য পরিমাণ করা যাবে তা অস্পষ্ট। মাননীয় স্পিকার, বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে, কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন, জনগণ কি পাবেন, এটা স্পষ্ট করা দরকার। যেখানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বাজেটে ঋণ খিলাপির
উচ্চ হার, যেটা এখনো আমরা এই বাজেটে পরিলক্ষিত হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একই। 2 নম্বর, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি। মাননীয় স্পিকার, যেটা এখন না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরো নতুন করে উত্তর আরো বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তো বা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি, আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি? আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি? তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয়, তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো? তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ? মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমার যে জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা। তাহলে দেশের মানুষ যদি সবার আগে হয়, তারা বিরোধী দলীয় যেসব সংসদ সদস্য আছে সে এলাকার জনগণরা কেন বঞ্চিত হলো আমি বুঝতে পারলাম না। তাহলে সবার আগে বাংলাদেশ কেমন করে হয়? মাননীয় স্পিকার, আর্থিক খাতের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চাচ্ছেন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। তো সবশেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম, এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন, এত উন্মত্ত, এত পঙ্গুত্ব, তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায়, সেই রূপরেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত, চোখ ভরে ঘুম। তাই জন্য আমাদের বাজেট হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।